কিন্তু শিল্প বর্জ্য কিংবা মেডিকেল বর্জ্য যে কথাটা তুললেন, সেগুলোর বিষয়ে অনেক নীতিমালা আছে, বাস্তবায়ন নেই। এখন এইটা জন্য একটা উপযোগী সরকার দরকার। এখন এইখানে নাগরিকদের একটা বড় ভূমিকার জায়গা আছে। নাগরিক যদি কনসার্ন না হয় যে তার পরিবেশ, প্রকৃতি, এই শিল্প বর্জ্য, এই মেডিকেল বর্জ্য তার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এজেন্ডা ইলেকশনে খুব গুরুত্বপূর্ণ হবে না। মানুষ ভোট দিতে থাকবে ট্র্যাডিশনালি, যার ফলে তখন বড় পার্টি মনে করবে আরে রাখেন ভাই এগুলো, আচ্ছা ঠিক আছে থাকবে এগুলো ম্যানিফেস্টোতে, কিন্তু এটা প্রায়োরিটি না। কিন্তু যদি ভোট করে তখন বড় পার্টি ওটাকে প্রায়োরিটি করবে। ফলে কম্পালশনের এই জায়গা কিন্তু খুব জরুরি জায়গা হচ্ছে। সমাজের মানুষ যদি সক্রিয় না হয়, এই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যদি এটাকে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা না নিয়ে আসতে পারি, আমাদের আলোচনায় আমাদের বাস্তব সমস্যাগুলোর প্রকৃত উৎস কোথায় সেটা এই সচেতনতা যদি নাগরিকদের মধ্যে তৈরি না হয়, তাহলে এইটা এজেন্ডা হবে না। সবাই একটা পরিবেশের ছাড়পত্র দরকার হবে, নানান পয়সাপাতি দিয়ে ছাড়পত্রটা আসবে। তো বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে এমনভাবে আইন কানুন ইত্যাদি করা হয়, কিন্তু কোনো আইন কানুনের কার্যকারিতা নাই। সেইটার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে। আমরা কি আগামী দিনে এর বদলটা দেখতে পাবো? এই চ্যালেঞ্জ রাজনীতির সামনে আমাদের একটুই প্রত্যাশা যে নতুন প্রজন্ম কথা কাজে একটা মিল দেখতে, সত্যিকার পরিবর্তন দেখতে চায়। যদি সেইটা একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, তাহলে সব কিছু নতুন কিছু মোড়ক দিয়ে পুরনো জিনিসেই চলবে। এই যে একটা রাজনৈতিকভাবে এক ধরনের গোপন আত্মবিশ্বাস বড় দলগুলোর মধ্যে থাকে, সেইটার পরিবর্তন ঘটবে। এটা খুব জরুরি। এই আমরা কার সাথে ঐক্য আছে, কার সাথে যুগপৎ করেছি, এটা আমাদের কোনো আমরা কোনো এটাতে বলার ক্ষেত্রে সংকোচ বোধ করব না। তবে যারা ক্ষমতায় যাবে, যারা বড় পার্টি, যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনের পরিবেশ, এই ছাড়পত্র কি টাকার বিনিময়ে হবে নাকি এখানে সত্যিকার অর্থে পরিবর্তন হবে। ওই শিল্প মালিকেরা তো কমপ্লায়েন্স জানতো না, জান না। রানা প্লাজার পরে যখন আপনার বিদেশিরা চাপ দিল যে এখন অ্যাকর্ড অ্যালায়েন্স করে আপনার এই জিনিস লাগবে, সবাই করে নিয়েছে না। ওইটা ওই সার্টিফিকেটের বাইরে কেউ কি এক্সপোর্ট করতে পারছে? এমনকি আপনি সাব কন্ট্রাক্ট করলেও ওরা অনেক সময় খোঁজ রাখে ওই সাব কন্ট্রাক্টওয়ালারও কমপ্লায়েন্স আছে কিনা। তো সেই জায়গাতে বিদেশিরা বললে আপনি আর নিজের নিজের সন্তানদেরকে হত্যা করতে থাকবেন ধীরে ধীরে, এটা তো শেখ হাসিনাগিরি। সরাসরি গুলি করছে, আর এখন বাকিটা হচ্ছে অন্যরা আইনগতভাবে করবেন, 2 নম্বরই করে করবেন, পয়সা খেয়ে করবেন। তো সেই জায়গার বিষয়ে একটা বড় আকারের পরিবর্তন করতে হবে। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসব ক্ষেত্রে কতগুলো সিগনেচার ওয়ার্ক করবে, তারা এমন কিছু রেখে যাবে যেটা মাঝে আলোড়ন তৈরি হবে। এটা ঠিক আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, দেখতে পাইলে ভালো হতো, হয়তো হচ্ছে, সেটা আমাদেরকে আরো আপনারা দেখিয়ে দেবেন। একই কথা আমাদের সব ক্ষেত্রেই বলা যায়, বায়ু দূষণ, শব্দ দূষণের ক্ষেত্রে, যত ধরনের মাটি, পানি, প্রকৃতি, আমাদের কৃষি। এখন কৃষি যদি আমরা উৎপাদন পুরো ব্যবস্থাটাকেই তৈরি করি এমনভাবে যেটা নিজেই প্রকৃতির সাথে সাংঘর্ষিক, তাহলে এইটা সাস্টেইনেবল না, মাটির জন্যও না, উৎপাদনের ক্ষেত্রেও না। সাময়িকভাবে যদি সেটা কিছুটা ফসল বৃদ্ধি করেও, ফলে আমাদেরকে ওটা ভাবতে হবে যে কিভাবে প্রকৃতি উপযোগী কৃষি আমাদের সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। হয়তো ব্যবসার সাথে, মুনাফার সাথে কি হবে, কিন্তু ওই ডিসিশনটা এই ধরনের, যেটা উনি বললেন যে আমাদের কতগুলো জাতীয় কমন মিনিমাম নীতিতে চার্টারে আসতে হবে। এই চার্টারটা যদি না আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আসলে বর্তমান ভবিষ্যতের জন্য ধ্বংসযজ্ঞ রচনা করে চলতে থাকবো।
হচ্ছে পরিষ্কার হিসাব। তো আমি কথা খুব বেশি বাড়াবো না। এটা ঠিকই যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, আমাদের নীতিমালার পরিবর্তন দরকার, কিন্তু সেটা প্রয়োগটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি আর দু একটা বিষয়ে কথা বলবো। যেমন ধরুন ঢাকা শহরের সমস্যা। এখন ঢাকা শহর এতটুকু একটা জায়গা, এটা ঠিকই উপর দিয়ে দেখলে মনে হয় যে সব কংক্রিটের সব জঙ্গল, কিন্তু সমাধানটা কি? এইটুকু যদি রাস্তা হয় তা আপনি আসলে মানে প্রতিদিন যে হারে গাড়ি বাড়ছে, পরিকল্পনা করতে হবে ভালো মতো। কিন্তু এই পরিকল্পনাও মানে যতই আপনি পরিকল্পনা করেন, আপনার যদি জনসংখ্যা এবং তার প্রয়োজনীয় যানবাহনের অনুপাত আর তার সাথে যদি রাস্তা কোনো সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে আপনি ট্রাফিক জ্যাম থেকে উদ্ধার পাবেন না। কিন্তু ট্রাফিক জ্যাম থেকে উদ্ধার পাওয়া সম্ভব। আমরা কেন এই পরিকল্পনা করছি না যে ঢাকায় প্রতিদিন যত মানুষ চলাফেরা করে রাস্তায়, তার 1/3কে আন্ডারগ্রাউন্ডে পাঠাইতেই হবে। কোনো শহরই ঠিক মতো চলতে পারবে না যদি আমরা তার 1/3কে মানে ওই শহরে আন্ডারগ্রাউন্ড দিয়ে চলা ব্যবস্থা না করি। তাহলে ঢাকার পলিসির একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে হবে যে আগামী 10 বছরে আমাদেরকে এই জায়গাটাতে সম্পন্ন করতে হবে। ঢাকায় যদি সব মানুষকে ঐক্যবদ্ধতা একসাথে করা যাবে না, কিন্তু একটা এলাকা কি ঐক্যবদ্ধ করা সম্ভব না? একটা ওয়ার্ডেরও ছোট, আরো ছোট স্ট্রাকচার নেন, যেখানে আপনারা ওই এলাকার সবগুলো বাসিন্দাকে ঐক্যবদ্ধ আমরা করব, যে তোমার পুরো এলাকা বদলে যেতে পারে। তোমাদের এই ছোট ছোট আলাদা আলাদা বাড়ি, সবাই যেমন আলাদা আলাদা একটা গাড়িতে চড়তে চায়। কোনো সভ্য শহরের বৈশিষ্ট্য এই না যে ওখানে সবাই একটা প্রাইভেট কার চড়ে। মানে সভ্য বলতে কোট আনকোট আমি বলে নিলাম, কারণ ওই সভ্যের নানান রকম ধারণা আছে। মানে যেখানে মানুষের প্রতি বিবেচনা আছে, সেইখানে এইরকম জিনিস না যে সবাই একটা প্রাইভেট কার চড়বে। বরং সেখানে বড়লোকরা মানে ধনীরা, তারাও গণপরিবহন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এইরকম গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ধনীরা গণপরিবহন ব্যবহার করতে পারে সেই রকম গণপরিবহন ব্যবস্থা আমরা যদি রেল, বাসে কিংবা মানে কি বলে মেট্রোতে কিংবা এই ধরনের জায়গাগুলোতে গড়ে তুলতে পারি, তাহলে এই যে প্রাইভেট পরিবহন ব্যবহার, তার উপর হাই ট্যাক্স আরোপ করা উচিত। তুমি একটা লোক একটা বড় গাড়ি চড়ে যাচ্ছ, ওইটুকু জায়গায় 10 জন লোক যেতে পারে, তাই না? মানে আমরা কি মানে করছি নাকি? আমাদের কি আমরা যে প্রাইভেট কারের বিশাল এগিয়ে দেখি, আচ্ছা এখানে কয়টা লোক যায়? সে কয়টা লোক কয়টা বাসের মধ্যে এঁটে যায়? এবং ঢাকায় যদি আপনার ট্রাফিক ব্যবস্থাপনা এইরকম দাঁড়ায় যে 4টি মানে কোম্পানির অধীনে 4টি রুটে আমাদের সব বাস ব্যবস্থাপনা থাকবে, যারা প্রাইভেট বাসের মালিক তারা ওখানে শেয়ার হোল্ডার হবে, কিন্তু এইটা পাবলিক প্রাইভেট অথবা পাবলিক কোম্পানি আকারে চলবে। আমরা প্রয়োজনে মানে এই যে ব্যবস্থাপনাগত কিছুদিনের জন্য আমরা অনেক দক্ষ এমনকি বিদেশি প্রতিষ্ঠানকেও আনতে পারি, এখানকার ট্রেন